আপকি আদালতে আধ্যাত্মিক গুরু শ্রী শ্রী রবিশঙ্করের বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে উনি সব ব্যাপারেই মাথা গলান। আমি তো শুনেছি যে ঝগড়া কলম্বিয়াতে হোক বা কম্বোডিয়ায় হোক বা ভেনেজুয়েলাতে হোক, শ্রী শ্রী রবিশঙ্কর সেখানে অবশ্যই পৌঁছে যান। কারোর ঘরে আগুন লাগলে সে থোড়ি না আপনাকে নিমন্ত্রণ করে ডাকবে, এসে আগুন নেবেন আপনি। আর আমি তাদের দলে পড়ি না যারা নিমন্ত্রণের জন্য ওয়েট করে বসে থাকেন। যেখানেই আগুন লাগুক, এই পৃথিবীটা তো আমাদেরই, যেখানে আগুন লাগুক সেখানে পৌঁছে যাওয়াটা আমাদের মানবিক কর্তব্য, আমাদের দায়িত্ব। আপনি অন্য দেশের সমস্যা তো মীমাংসা করে দেন, আমাদের দেশেরটা মেটাতে পারেননি। রাম জন্মভূমি হওয়া উচিত মিডিয়েশন দিয়ে, মধ্যস্থতা করে, সেটা আপনি করতে পারেননি। আপনার কি সেটা মনে হয়? কারণ আমাদের সুপ্রিম কোর্টের রায়ের উপর নির্ভর করতে হলো। সুপ্রিম কোর্টের রায়, সুপ্রিম কোর্টই তো বলেছে মিডিয়েশন খুব ইম্পর্টেন্ট রোল প্লে করেছে। মিডিয়েশনের খুব হেভি রোল ছিল। মিডিয়েশন আর তার সঙ্গে সঙ্গে জাজমেন্ট, এই দুটো মিলিয়ে ওতে একটা দারুণ ফলাফল বেরিয়ে এসেছে। কিন্তু বহু মানুষ আছেন যারা রাম জন্মভূমির এই আন্দোলনের সঙ্গে যুক্ত। একজন সন্ন্যাসী রয়েছেন, রামবিলাস বেদান্তি। উনি বলেছেন যে শ্রী শ্রীর এখানে কি দরকার, এ তো যেচে নাক গলানোর মতো ব্যাপার। দেখুন, যে যে যা খুশি বলতেই পারে, কিন্তু একটা কথা হলো যে মিডিয়েশন কখনো ফেল হয় না, কখনো ফেল হয় না। সেটা মিডিয়েশন মানে হলো যে রাস্তা তৈরি করে দেয়, মানুষকে জুড়ে দেয়, দুটো মনকে জুড়ে দেয় আর কাছাকাছি নিয়ে আসে। সম্পূর্ণ সিদ্ধান্ত যে সেখান থেকেই হয়ে যাবে এমন কোনো ব্যাপার নেই। সেই সময় অনেক কথা বলা হচ্ছিল। একটা কথা বলা হচ্ছিল যে যে সন্ন্যাসী নিজে রামলালার দর্শন করেননি, তিনি মন্দিরের সমস্যা কিভাবে মেটাবেন? যারা অজ্ঞানতা থেকে কোনো কিছু বলে তাদের ব্যাপারে আমি কোনো কমেন্ট করি না। আমি তো গেছি অনেকবার, অযোধ্যা গেছি 2003 থেকে আমি ওটা নিয়ে লেগে রয়েছি, এই ব্যাপারটা নিয়ে। তবে আমি এইসব নিয়ে ঢাক ঢোল বাজাতে পারি না। আমি এই করছি, আমি ওই করছি, এসব করছি। আমি চুপচাপ যেটা দরকার দেশের জন্য আমি সেটা করছি। একটা গুরুতর কথা বলা হচ্ছিল ঠিক যে সময় অযোধ্যার ডিসপিউট নিয়ে কথা হচ্ছিল, সেখানে আপনি বলেছিলেন যদি এই সমস্যার সমাধান করতে দেরি হয় তাহলে এটা সিরিয়া হয়ে যাবে। না, আমি এমনটা বলিনি। আপনি দেখে থাকবেন হয়তো আমার কারেক্ট ওয়ার্ড ছিল যে সিরিয়ার মতো অবস্থা আমি এই দেশে কখনোই দেখতে চাইব না। আর থোড়ি না ভবিষ্যৎবাণী করেছি আমি সতর্ক করলাম। লোক নিজেদের মধ্যে যদি এখন কি হচ্ছে দেখুন না, লোকেদের নিজেদের মধ্যে এমন একটা মিস্ট্রাস্ট হয়ে গেছে, একে অন্যের সঙ্গে এমন একটা আক্রোশ চলে এসেছে। এমনটা চাই না, এটা বলছি কারণ আমরা সিরিয়াতে কাজ করছি। ওখানে 30,000 বাচ্চাকে আমরা উদ্ধার করেছি, সিরিয়ার বাচ্চাদের, জর্ডান আর লেবাননের মাঝখানে। ওখানে ওদের ট্রমা রিলিফের কাজ চলছে। আর সেইজন্য আমি দেখেছি বলেই তো বলছি, সতর্কতা অবশ্যই দেব আমি। সিরিয়ার কথা আপনি উল্লেখ করলেন। আমিও যেটা জানি যে যখন ইরান আর সিরিয়াতে ইসলামিক স্টেটগুলো প্রচুর হত্যালীলা চালিয়েছিল, আপনি শান্তির চেষ্টা করেছিলেন। তো আপনি তাদের বার্তা পাঠান, কিন্তু ওরা ইরবিলে আপনার হেলথ সেন্টারে একটা কাটামুন্ডুর ছবি পাঠিয়ে দেয়। একদম ঠিক কথা। দেখুন, আমি আমার স্বভাব তো বদলাই না। ওরা ওদের স্বভাব বদলায় না, তাহলে আমি কেন আমার স্বভাব বদলাবো? আমি আমার কাজ করতেই থাকবো না? দেখুন, এখানেও লোক বলে যখন আপনি সিরিয়ার মতো অবস্থা হয়ে যাবে এমন কথা বলেন, তো তখন সিরিয়ার মতো অবস্থা যেন না হয় এটা বলেছিলাম আমি। কিন্তু দেখুন, মুফতি মুকাররম তো বলেন যে এরকম কথাবার্তা বলে মুসলমানদের ভয় পাওয়ানোর একটা চেষ্টা চলছে, একটা ভয়ের পরিবেশ তৈরি করা হচ্ছে। যারা ভয় দেখায় তারা এমনটাই মনে করে। আমরা যারা সম্পর্ক জুড়ি অন্য দৃষ্টিকোণ থেকে আমরা দেখি। দেখার জন্য নজরটাই আলাদা। আমি কেন মানুষকে ভয় দেখাতে যাব? আমি তো সবাইকে জুড়ে রাখতে চাই। আমি সবার কষ্ট দূর করে যাচ্ছি। ওবেসি সাহেব খুব ভয় পেয়ে গিয়েছিলেন। উনি বলেন যে এমন মনে হচ্ছে যে শ্রী শ্রী রবিশঙ্কর সব আইনের ঊর্ধ্বে,
আর এইসব হ্যাঁ, এই 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 ভয়টা তো সেই সব লোকের অনেকটাই ছিল যাদের যাদের তা থেকে ফায়দা হয়। দুটো মিশে গিয়েছিল। যেখানেই সংঘর্ষ হয় তা থেকে তারা কিছু না কিছু লাভ করার চেষ্টা করতেই থাকে তো সংঘর্ষের জন্য যাদের ফায়দা হচ্ছিল তাদের তো অবশ্যই ভয় লাগবে, আরও লাগছে, লাগবেও। যে বিবাদের মীমাংসা সুপ্রিম কোর্ট প্রায় করতে চলেছিল, যাতে সরকারেরও একটা ভূমিকা থাকতো, সেখানে আপনি কেন মাথা গলালেন? দেখুন, এই মামলায় সুপ্রিম কোর্টই তো আমায় এখানে শামিল করল। সুপ্রিম কোর্টের নির্দেশেই আমি এতে শামিল হয়েছি। নয়তো আমি তাতে কেন ঢুকতাম? কিন্তু এখন যে ট্রাস্ট তৈরি হয়েছে তাতে তো সরকার আপনাকে রাখেনি। না, তাতে আমি থাকতেও চাই না। আমি তো যেহেতু আমি মিডিয়েশন কমিটিতে ছিলাম, তাই আমি তার অংশ হতেই পারি না। আর আমার ওটা নিয়ে কোনো আগ্রহ নেই। শুধু ঝগড়ার মীমাংসা করানোর ব্যাপারেই আপনার আগ্রহ? না, ইতিবাচক কাজের প্রতি আমার আগ্রহ রয়েছে। আর লোকেদের মন যাতে পজিটিভ থাকে তাতে আমার আগ্রহ রয়েছে। দেখুন, 2016 জুলাইয়ের কথা আমার মনে আছে। আপনি কাশ্মীরে বিবাদ মেটানোর চেষ্টা করেছিলেন। ওখানে যেসব মানুষ পাথর ছোড়ে, যে যুব সম্প্রদায়, তাদের আপনি বোঝানোর চেষ্টা করেছিলেন। বুরহান ওয়ানির বাবাকে আপনি ব্যাঙ্গালোর ডেকেছিলেন, কিন্তু কিছুই তো হয়নি। কোথায় হয়নি? এত ভালো গুডউইল জেনারেট হলো, মানুষের মধ্যে মৈত্রী তৈরি হলো। তারপর হাজার আ কাশ্মীরি যুবক আ আ তারা যোগ করতে শুরু করলো, স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং এ আগ্রহ দেখাতে শুরু করলো। দেশের প্রতি তাদের আস্থা আরো মজবুত হতে শুরু করলো। এইসব কাজ তো হয়েছে, অনেক ইতিবাচক কাজ হয়েছে। কিন্তু সরকার যখন আর্টিকেল ৩৭০ সরিয়ে দিল, তারপর অনেক ধরনের কথা উঠতে শুরু করেছিল যে আগুন জ্বলবে, ওখানে ভারতের পতাকা তোলার মতো কেউ থাকবে না। না, এমনটা মোটেও হয় না, এমনটা মোটেও হয় না। দেখুন, আগে জমি যেখানে ৳৫,০০,০০০ তে বিক্রি হতো, এখন সেই জমি ৳১৫,০০,০০০ টাকায় বিক্রি হচ্ছে। মানুষ তো এতে অনেক খুশিই হয়েছেন। তাদের জমির দাম বেড়ে গেছে। আ দেখুন, কমিউনিকেশন গ্যাপ যখনই হয়ে যায়, মানুষের সঙ্গে ঠিকভাবে যোগাযোগ করা হয় না। তখন ভালো জিনিসকেও খারাপ মনে হতে থাকে। তো এই আ যোগাযোগ ঠিক রাখাটা খুবই দরকার। সরকার সেটা করতে পারে না। সেটা তো সাধারণ মানুষই করে। ধর্মগুরু করে আর এনজিওরা করে। এটাই এদের কাজ। এনজিওর কাজ এই নয় যে শুধু আম জামাকাপড় বিতরণ করুক, টাকা পয়সা দিক বা কিছু স্কুল চালাক। তাদের কাজই হলো আ ব্রিজ তৈরি করা। প্রতি জায়গায় সমাজের সেতু হয়ে থাকুক। এটাই এখন আপনি কাজ তো। ওনাদের সঙ্গে যোগাযোগ রাখেন, কাশ্মীরের লোকেদের সঙ্গে যারা? নিয়মিত যোগাযোগ রয়েছে। তো কাশ্মীরে আজ আমাদের ১৫ টা স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং সেন্টার চলছে ওখানে। আর হাজার যুবক সেখানে প্রশিক্ষণ নিচ্ছে। এই রিসেন্টলি ৫০০ যুবক কলেজ শিবির করেছে। তো এই কাজ তো হচ্ছে, তাই না? তাহলে ওখানে যে পরিস্থিতি, সে ব্যাপারে কি ফিডব্যাক রয়েছে? সরকার তো খুব ভালো ভালো কথা বলছে, দেখুন জনগণ। মানুষের মনে কখনো ক্ষত তৈরি হয়ে যায়। সেই ক্ষতে মলম তো লাগাতে হবে না? একজন ব্যক্তি যদি এইরকম ব্যবহার করে থাকে, কেউ ক্ষুব্ধ রয়েছেন, কেউ ঔদ্ধত্য দেখাচ্ছেন বা রাগ করে আছেন, সেই রাগ দেখানোর পিছনে যন্ত্রণা রয়েছে। কিছু কারণ আছে। কিন্তু সেই জায়গাটায় কেউ যায় না। ধরুন কেউ গালিগালাজ করছে, সেই গালিগালাজ করার পেছনে আমি শব্দের ব্যাপারে যাচ্ছি না কিন্তু। তার পিছনে ওনার মনের মধ্যে কি হচ্ছে, সেই জায়গায় মনোযোগ দিতে হবে। এতেই অনেকটা তফাৎ তৈরি হয়ে যায়। এতেই ব্যক্তি বদলে যায় একেবারে। যখন আমরা সবাইকে নিজের মনে করে একটা পরিবেশ তৈরি করি না, তো তাতে ওনার ব্যবহারও তো পাল্টে যায়। নকশালদের নিয়েও আপনি কাজ করার চেষ্টা করেছিলেন। আর ২০১৫ সেপ্টেম্বরে আপনি বলেছিলেন আপনি মধ্যস্থতা করতে পারেন, নকশালবাদ নিয়ে কথা বলতে পারেন। সেই সময়কার হোম মিনিস্টার চিদম্বরম সাহেব বলেছিলেন, আপনি এতে মাথা গলানোর কে? এটা সরকারের কাজ, তারা নিজেরাই করে নেবে। হ্যাঁ, এটা তো ওনার স্ট্যান্ড ছিল এরকম। কিন্তু আমি আমার কাজ করেই গেছি। হ্যাঁ। দেখুন এইসব কনফ্লিক্ট এ যদি কেউ রিজলভ করতে যায়, তো লোকেদের তখন ভয় হয় এর ক্রেডিট না নিয়ে চলে যায়। এর সাফল্য কেউ পেয়ে না যায়। তো এইরকম ছোট আ চিন্তা ভাবনা রয়েছে। তো যখন লক্ষ্য বড় হয়, ছোট আবার তখন ছোট কথায় জড়িয়ে ফেঁসে গিয়ে
আহ, কাজ খারাপ করার যে প্রবৃত্তি সেটা কিন্তু একেবারে বন্ধ হয়ে যায়। আপনি তো কথাটা ঠিকই ধরেছেন। রাম মন্দিরে আপনার মধ্যস্থতা সফল না হয়ে যায়, তার পেছনে উদ্দেশ্য ছিল এর ক্রেডিট না আপনি পেয়ে যান। সেটা হতেই পারে। আর এই সরকারকেও আপনি বলেন যে আপনি নকশালপন্থীদের মন বদলে দিতে পারেন। ওরা বদলে যাচ্ছে। আমার সরকারের কোনো দরকারই নেই এই সব কাজ করার জন্য। ইনফ্যাক্ট সরকারের সঙ্গে হাত মিলিয়ে কাজ করতে সমস্যা হয়। হ্যাঁ, এটা নিজে থেকেই আমরা কেন কোনো এক পক্ষ নেব? না সরকারের না বিরোধীদের। আমরা সবসময় মাঝে থাকি। আমরা সবার হয়ে থাকি। সেইজন্য আমাদের যে কাজ করতে হয় নকশালপন্থীদের নিয়ে, আমরা ওদের কষ্টটা জানি, ওদের আ যন্ত্রণাটা জানি, ওদের উদ্দেশ্যও জানি আমরা। তো সেই জায়গায় যে আ উপর-নিচ একবার হয়ে যায়, সেখানে যদি ইতিবাচক কিছু করতে পারি, হাজার, হাজার লোক অস্ত্র ছেড়ে মেইনস্ট্রিম এ চলে আসবে। আমি নিজে গেছি আ ঝাড়খণ্ডে লাতিহার জেলে। আর সেখানে কত লোককে আ ড্রপ দ্য বুলেট অ্যান্ড কাম টু ব্যালট এর কথা বলেছি আমি। ২০০৩ এ ৪ এ ৫ এ অনেক লোক এসেছিল। তো কাশ্মীরের জঙ্গিদের সঙ্গে আপনি কথা বলেন, লাতেহারে গিয়ে নকশালপন্থীদের সঙ্গে কথা বলেন, তো আ আপনার ভয় লাগে না? আপনার কি মনে হয় আমার এইসব ব্যাপারে ভয় লাগবে? আরে ভয় কেন লাগবে? আপনার তো ভয় লাগতে পারে না?